আজকে পরিমিতি কয়েকটা গুরুত্বপূর্ণ প্যাটার্নের অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। একটি আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের পরিসীমা সমান, আবার তাদের ক্ষেত্রফলের পার্থক্য 100 বর্গমিটার। আমি একটা আয়তক্ষেত্র এঁকে নিই এবং আরেকটি বর্গক্ষেত্র, এদের পরিসীমা বলেছে সমান এবং ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে 100 মিটার। যদি এদের পরিসীমা 160 মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে পরিসীমা কত বলেছে, আমি প্রথমে বর্গক্ষেত্রটা দেখে নিই। বর্গক্ষেত্রের পরিসীমা 160 মিটার। তাহলে বাহু হবে কত? আমার একে 4 দিয়ে ভাগ করব, 40। তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কত করে আসছে আমার? 40। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাও বের করে নিই। ক্ষেত্রফল আসবে 40 ইন্টু 40, 1600। ক্ষেত্রফল আসবে 1600। এবার অঙ্কে দেখো কি বলেছে যে 100 পার্থক্য, তাদের ক্ষেত্রফল পার্থক্য হচ্ছে 100 বর্গমিটার। তাহলে 100 বর্গমিটার কার কম হবে? দেখো আয়তক্ষেত্র কিন্তু কম হবে, কারণ যতটা স্কোয়ার ফিগারের মধ্যে কিন্তু একদম ইউনিক জায়গা থাকবে, সবচেয়ে বেশি জায়গা থাকবে স্কোয়ার ফিগারের মধ্যে, কারণ তার চারটে বাহু সমান। তার মানে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি পাবো এখান থেকে 100 কম, 1600 মাইনাস 100, 1500। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি পেয়ে যাচ্ছি 1500 বর্গমিটার। এটাকে দেখো 1500কে আমি কিভাবে ভাঙতে পারি? 1500কে ভাঙতে পারি 50 ইন্টু 30। এইটাকে 50 এবং এটাকে যদি 30 দিই তাহলে দেখো এদের পরিসীমা কিন্তু 160 আসবে, কারণ উভয় ক্ষেত্রে কিন্তু আমার বলে দিয়েছিল পরিসীমা 160 থাকবে। তো পরিসীমা 160 থাকা মানে এর যে অর্ধ পরিসীমা বা দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেটা কত হবে? 160/2, 80। তাহলে দেখো এই যে 80, এই 80 শর্তটা কিন্তু মেনটেন করছে, এটা 50, এটা 30। তার মানে এই যে আয়তক্ষেত্রটা হবে তার দৈর্ঘ্য হবে 50 এখানে। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম আমি 50। এবার নেক্সট অঙ্কটা দেখে নিই। বলছে একটি আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 84 মিটার। তাহলে এটাও তাই, একটি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র, এদের কি সমান? এবার কিন্তু ক্ষেত্রফল সমান, মানে এরিয়া, এদের যে এরিয়া আসবে সেটা সমান হবে। এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 84 মিটার, এর বাহুর দৈর্ঘ্য হলো আমার 84 মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমার বলে দিয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 144 মিটার। দেখো বাহুর দৈর্ঘ্য যেমন বলেছে, এখান থেকে ক্ষেত্রফল বা এরিয়া আমি পেয়ে যাব 84 ইন্টু 84, এটা পেয়ে যাব। এবং এর যে ক্ষেত্রফল এবং এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক। তার মানে আয়তক্ষেত্রের প্রস্থ তো দেওয়া নেই, প্রস্থটাকে আমি ধরে নিচ্ছি, মনে করো এ। প্রস্থ ইন্টু দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলের সূত্র, সমান সমান এরও ক্ষেত্রফল। দুটো তোমার এক, অঙ্কে তোমার তাই বলে দিয়েছে, অঙ্কে বলেছে দুটোর ক্ষেত্রফল সমান। তার মানে এইটা যে ক্ষেত্রফল প্রস্থ ইন্টু দৈর্ঘ্য এবং এর বাহু গুণ বাহু সমান হবে। তার মানে প্রস্থ আমি পেয়ে যাবো কত? 84 ইন্টু 84, নিচে 144, 12 থেকে এটা দাও 7, 12, 7। তার মানে এ পেয়ে গেলাম 7 7 49। প্রস্থটা কত পাচ্ছি আমি? এই আয়তক্ষেত্রের প্রস্থ পেয়ে গেলাম 49। তারপরে অঙ্কটা দেখো, বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 50 বর্গমিটার, বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বৃত্তের ক্ষেত্রফল কত? এই যে একটি বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের আমার ক্ষেত্রফল বলে দিয়েছে। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া বলে দিয়েছে কত? 50 বর্গমিটার। তাহলে এটা যদি 50 বর্গমিটার হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কিন্তু দুটো সূত্র আছে, একটা হচ্ছে বাহু গুণ বাহু, আর একটা হাফ ইন্টু কর্ণ স্কয়ার। যেহেতু এখানে অঙ্কটা আমার কর্ণের উপরে ডিপেন্ড করা হবে, তাহলে এখানে আমি কর্ণটাই বার করব। তাহলে হাফ ইন্টু কর্ণ স্কয়ার সমান সমান 50। তাহলে কর্ণ কত আসবে আমার?
কর্ণের 50 দুগুণে 100 রুট ওভার 100 মানে 10। এই কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম আমি 10। বলেছে এই কর্ণের উপর একটা বৃত্ত আঁকতে হবে। কেমন ভাবে হবে দেখো, এই কর্ণের উপরে যদি বৃত্ত আঁকি আমি, বৃত্তটা ঠিক অনেকটা এইভাবে আসবে, যে বৃত্তের কেন্দ্র হবে এটা। তো এই বৃত্তের এই পুরো এখান থেকে এটা একটা ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে, এখান থেকে একটু ব্যাস, সরি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা পেয়ে যাবো আমি 5। এখান থেকে এতটা ব্যাসার্ধ পেয়ে যাবো 5। মানে এই যে বৃত্তের আর পেয়ে যাবো আমি 5 মিটার। তাহলে বৃত্তের যে ক্ষেত্রফল বা এরিয়া হবে পাই আর স্কোয়ার, মানে 5 স্কোয়ার, মানে 25 পাই। তারপরে অঙ্কটা দেখো, বলছি একই বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। একই বাহু বিশিষ্ট, এই যে একটা বাহু, এবার উপরে আমি একটা বর্গক্ষেত্র আঁকছি এবং একটা সমবাহু ত্রিভুজ, তার মানে এই বাহুর উপরে সমবাহু ত্রিভুজ, বা আমি আলাদা করে রেখে নিই, কোনো ব্যাপার নেই। এদের যে বাহুগুলো সেম হবে, মানে এইটা যদি বর্গক্ষেত্র এর 4টে বাহু যদি এ এ এ হয়, এ 3টে বাহু এ এ এ হবে। বলেছে এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। দেখো এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, বাহু স্কয়ার এ স্কয়ার ইনটু, এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা কি হবে, √3/4 ইনটু বাহু স্কয়ার, √3/4 ইনটু বাহু স্কয়ার। এবার এ স্কয়ার কেটে গেল, 4টা চলে আসবে এই পাশে, 4:√3। তার মানে যে একই বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও একটি ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 4:3। এবার বলেছে দেখো নেক্সট অঙ্কটা, একটি বর্গক্ষেত্রে অন্তর্বৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত। আমি একটা বর্গক্ষেত্র আঁকছি, এই যে এর অন্তর্বৃত্ত মানে মধ্যে দিয়ে যে বৃত্ত হবে এবং পরিবৃত্ত এর বাইরে দিয়ে যে বৃত্তটা হবে, এদের ক্ষেত্রফলের অনুপাত কত। এখানে দেখো প্রথমে যদি যাই আমি এই বাহুটাকে যদি ধরি, ঠিক আছে, এই বাহুটাকে যদি আমি ধরি এ, এই বাহুটাকে যদি এ ধরি, তাহলে এই যে বর্গক্ষেত্রের বাহু আসছে এ, এবং কর্ণের সূত্র আমরা জানি কি, বাহু √2, তাহলে কর্ণ হবে কত, a √2। দেখো ভিতরে যে অন্তর্বৃত্ত, এই যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, সেটা কিন্তু বাহুর অর্ধেক, এটা তো সেম হবে না, তাই তো, তাহলে এই বাহুর অর্ধেক, তাহলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ সেটা আমরা পাবো কত, এই বাহুর অর্ধেক a/2, এবং পরিবৃত্ত যেটা থাকবে, পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে, মনে করো পরিবৃত্ত এটা স্মল আর যদি বড় বৃত্তটা ধরি তাহলে এর ভেতরে কিন্তু কর্ণ আসবে, কর্ণের অর্ধেক। ঠিক আছে, ভালো করে দেখো, এই যে কর্ণ, পরিবৃত্তের ব্যাসার্ধ কিন্তু কর্ণের অর্ধেক, এটাকে আমি বড় আর ধরে নিচ্ছি, তাহলে এইটা পাবো আমি কর্ণের অর্ধেক, a√2/2। এবার এদের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে অন্তর্বৃত্ত টু পরিবৃত্ত এর এরিয়া বা ক্ষেত্রফল, দেখো অন্তর্বৃত্ত আসবে পাই a/2 তার স্কয়ার, এখানে আসবে পাই a/√2/2 তার স্কয়ার, পাই কেটে যাবে, তাহলে এখানে থাকলো a²/4 উপরে a স্কয়ার, এটা হয়ে যাবে 2/4, a স্কয়ার কেটে দিলাম, 4 কেটে দিলাম, থাকলো 1:2। অর্থাৎ অন্তর্বৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:2, অর্থাৎ দ্বিগুণ। পরিবৃত্ত সবসময় অন্তর্বৃত্তের দ্বিগুণ হবে। নেক্সট অঙ্কটা দেখো, বলছে একটি অর্ধবৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। আমি প্রথমে একটা অর্ধবৃত্ত এঁকে নিই, মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় ত্রিভুজ, তাই সবচেয়ে বড় ত্রিভুজটা যদি আমি আঁকি অনেকটা এরকম আসবে, তাই তো, সবচেয়ে বড় ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এই যে বৃত্তর ব্যাসার্ধ আমি ধরে নিলাম আর, তাহলে এই ত্রিভুজের যে ভূমি পাবো, ভূমিটা ব্যাস হবে, ভূমিটা কত হবে 2r, এবং এই যে উচ্চতাটা পাবো, তো
উচ্চতাটা কি ভালো করে দেখো তো, এই উচ্চতাটা কিন্তু বৃত্তের একটা ব্যাসার্ধ। এই ত্রিভুজের যে উচ্চতা সেটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তাদের উচ্চতা কত আর, তাহলে ত্রিভুজের যে ক্ষেত্রফল বা এরিয়া পাবো আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 কেটে যাবে এবং এরিয়া আসবে আর স্কোয়ার। অর্ধবৃত্তের মধ্যে সবচেয়ে বড় যে ত্রিভুজ আঁকা যাবে তার যে ক্ষেত্রফল হবে সেটা ব্যাসার্ধের বর্গ হবে আর স্কোয়ার হবে। এবার বলেছে 14 সেমি বাহু বিশিষ্ট একটি বড় ক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় বৃত্তের ক্ষেত্রফল কত হবে। একটা বড় ক্ষেত্র আছে যার বাহু বলেছে 14 সেমি, অর্থাৎ এই বাহুটা হলো 14 সেমি, এদিকেও 14 সেমি। এর মধ্যে আমরা সবচেয়ে বড় বৃত্ত, সবচেয়ে বড় বৃত্ত যখনই আমি আঁকবো এই চারটে সাইডে কিন্তু টাচ করবে বৃত্তটা, চারটে সাইড টাচ করবে না, তাহলে এখানে এই যে 14 যেটা আছে এই বৃত্তের ব্যাসও 14 হবে, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 7, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম 7। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কয়ার, মানে পাই মানে 22/7 ইন্টু 7 ইন্টু 7 154 154। তাহলে এই যে একটি বড় ক্ষেত্রের মধ্যে সবচেয়ে বড় যে অঙ্কিত বৃত্ত তার ক্ষেত্রফল আসলো 154।